আজকের গল্প চক্রব্যূহ। গল্পটি লিখেছেন লেখক সম্পদ বিশ্বাস। একটা কবিতা লিখবে অনিমেষ আমার জন্য? কবিতা লিখতে যে ভুলে গেছি। যার হৃদয়ে কবিতার বাসা সে চাইলেও ভুলতে পারে কি? একবার না হয় আবার কলম ধরো, জন্ম হোক আরও একটা কবিতার। পুঁতি গন্ধময় হৃদয়ে যে অক্সিজেনের বড্ড অভাব বৃষ্টিলেখা, সে নিষ্প্রাণ হৃদয়ে আজ শুধুই নিস্পৃহতা বিরাজমান। বেশ, তোমার কথাই ধরে নিয়েই বলি। পাঁকেই তো পদ্ম জন্মায়। যার জন্ম নিয়েই আমাদের মহাকাব্য শুরু, তার নবজন্ম আর নাই বা হলো। আমার উপর তোমার অনেক অভিযোগ, তাই না অনিমেষ? জীবনের পাশা খেলায় হেরে যাওয়া একটা মানুষের কোনো অভিযোগ থাকতে পারে না। পাশা খেলার পরেও তো একটা কুরুক্ষেত্র থাকে বিজয় ধ্বজা ওড়ানোর জন্য। আমার মহাকাব্যে যে আজ কৃষ্ণই সুদর্শন চক্রহীন, অর্জুন গান্ডীববিহীন, কর্ণ কবচকুণ্ডলহীন। এ মহাকাব্যের শেষ পর্ব লেখা হয়ে গিয়েছিল অনেকগুলো বছর আগে অগ্নিসাক্ষী রেখে, যা আজ কঠোর বাস্তবে রক্তাক্ত পোশাকে হাজির হয়েছে তোমার আমার সবার সামনে। বৃষ্টিলেখা আর কিছুই বলে না, ভীষণভাবে অনুভব করে মানুষ লড়তে পারে ততক্ষণই যতক্ষণ সে নিজের কাছে হেরে না যায়। নিজের কাছে হেরে গেলে তুনিরের অস্ত্রের সম্ভার পরিপূর্ণ হলেও লড়াই করার সামর্থ্য আর থাকে না। পাশাপাশি একটু দূরত্ব রেখে অনিমেষ বসে আছে। এ অনিমেষকেও চেনে না। সেই ফর্সা রং আজ তামাটে হয়েছে, সেই বুদ্ধিদীপ্ত চোখগুলো আজ কঠোরাগত, চেহারাটা ভারী হয়েছে। মাথার একরাশ কোঁকড়ানো চুল আজ ঘনত্ব হারিয়েছে অনেকটা, কালোর আধিপত্য হারিয়েছে সাদার জবরদখলে। কলার উঁচু করে ক্রিকেট মাঠে নামা ছেলেটার কাঁধটা আজ ভীষণভাবে ঝুলে গেছে। বয়স নাকি বার্ধক্য, কিসের প্রভাব এত তীব্র বুঝে পায় না বৃষ্টিলেখা। অনিমেষকে দেখতে দেখতেই কখন জানি স্মৃতি চোরাবালিতে ডুবে যায় অজান্তেই। ও মা গো! চলতে চলতেই হঠাৎ বৃষ্টির আর্তনাদ শুনে সবাই থমকে দাঁড়ায়। মাঠের পাশ দিয়ে লাইব্রেরি যাওয়ার সময় কারোর ব্যাট থেকে বেরোনো ছক্কাটা এসে সোজা বৃষ্টির পায়ে পড়েছে বুঝতে পারে। সবাই যখন নানাবিধ সহানুভূতি উপদেশের বরণডালায় সাজাচ্ছে, একটা ফর্সা কোঁকড়ানো চুলওয়ালা সাদা পোশাক পরা ছেলে এগিয়ে এসে বলল, চলুন, ডাক্তার এখনও আছেন চেম্বারে, ওষুধ দিলে কমে যাবে ব্যথাটা। বৃষ্টি ইতস্তত করছে দেখে ছেলেটা আবার বলল, আমার নাম অনিমেষ, ম্যাথস অনার্স, সেকেন্ড ইয়ার। আমি বল করছিলাম, আমার ওভার শেষ হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি, ব্যাটিং এখনও বাকি আছে আমাদের। না, এই আওয়াজটায় একটা আবেশ ছিল, যার সামনে আর না বলতে পারিনি বৃষ্টিলেখা। সেই প্রথম অনিমেষের হাত ধরা, একা হাঁটা সাধ্য ছিল না সেই মুহূর্তে। কি নাম? বৃষ্টিলেখা সেন, ইংলিশ ফার্স্ট ইয়ার। সরি, অচেনা আমি এইভাবে অনুমতি না নিয়েই হাত ধরলাম বলে। আসলে হাঁটতে পারছেন না দেখে। আমি কি কিছু বলেছি? উল্টে আমার জন্য আপনার খেলাটা নষ্ট হলো। না না, আসলে আমার আজকাল বোলিং স্কিল কমে গেছে নিশ্চিত। না হলে এরকমভাবে সোজা ব্যাটে ছক্কা মারলো আমাকে, লজ্জার বিষয়। ক্রিকেট ভালোবাসেন বুঝি খুব? হ্যাঁ, আমার দুটো প্রেমিকা, প্রথম হলো অঙ্ক আর দ্বিতীয় হলো ক্রিকেট। অনিমেষের কথায় দুজনেই হাসতে থাকে। হাসতে গিয়ে বৃষ্টি পায়ে চাপ অনুভব করলেও কিছু বলে না মুখে। মুহূর্তটা নষ্ট করতে মন সায় দেয় না। তাহলে তো মেয়েদের কপাল পুড়ল, দুটো প্রেমিকা রয়েইছে, তৃতীয়জন হতে আর কেই বা চাইবে। এই বেশ ভালো আছি, অনিমেষ মৃদু হেসে জবাব দেয়। চেম্বারে ডক্টর গাঙ্গুলি ছিলেন। স্যার, আমার বলে সুজিত একটা ছক্কা মারল আর বলটা গিয়ে পড়ল বৃষ্টিলেখার পায়ে। ব্যথাটা বেশ ভালোই লেগেছে, তাই আপনার কাছে ছুটে আসা। ডাক্তার মৃদু হেসে বললেন, কিচ্ছু চিন্তা নেই বৃষ্টিলেখা, ওরকম একটু আধটু ব্যথা না লাগলে কলেজ জীবনটা আলুনি হয়ে যায়। কিন্তু অনিমেষ, কবিতা প্রেম ক্রিকেটের ব্যাঘাত ঘটাচ্ছে না তো? না হলে তোমার বলে ছক্কা? না না স্যার, কবিতা তো অবসর যাপনের আছিলা, আর ক্রিকেট তো ভালোবাসা। ডাক্তার মুচকি হেসে একটা ব্যান্ডেজ করে দিলেন, একটা ওষুধ খেতে দিলেন তক্ষুনি, আর দুটো ওষুধ দিয়ে দিলেন পরে খাওয়ার জন্য। দুজনেই বেরিয়ে হাঁটতে লাগলো লাইব্রেরির দিকে।
আপনার জীবনে চতুর্থ হতে তো কেউ আসবে না, অসম্ভব। বৃষ্টিলেখাই কথা শুরু করে। মানে? তৃতীয়ত কবিতা, যা বুঝলাম, তাই বললাম আর কি। না না, আরে ডাক্তার স্যার ওরকম বাড়িয়ে বলেন, ওটা একটু একটু শখ শুধু। অনিমেষ হাসতে হাসতে বলে, লাইব্রেরি এসে গেছে, আপনার খেলা ওদিকে বাকি তো, যান জলদি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ইচ্ছে হলে একটা কবিতা শোনানোর অনুরোধ রইল। আচ্ছা। হাসিমুখে এটুকু বলে অনিমেষ বেশ দ্রুত পায়ে মাঠের দিকে চলে গেল। আর লাইব্রেরিতে বইয়ের পাতায় কালো কালো নির্জীব অক্ষরগুলোর মাঝে বারবার কবিতাপ্রেমী এক ক্রিকেট পাগলের কোঁকড়ানো চুলের নিচে বুদ্ধিদীপ্ত চোখ দুটো ভেসে উঠছিল সজীব হয়ে। এই নাও কফি, তোমার তো রাত্রে কফি না পেলে মাথা ধরে। আচম্বিত অনিমেষের গলা শুনে বৃষ্টিলেখা বর্তমানে ফিরে আসে। কখন যে মানুষটা বাইরে গিয়ে আবার ফেরত এসেছে টেরই পায়নি। এতটাই বুঁদ হয়ে গিয়েছিল স্মৃতির ঝাঁপি হাতড়াতে। তোমার চা? ছেড়ে দিয়েছি অনেক দিন, আলসার হওয়ার পর থেকে। আলসার? জানতে পারিনি তো। 2-4 জন ছাড়া বিশেষ কেউ জানে না তো। আর সেখানেও বলা ছিল ভুল করেও যেন না জানায়। একটা সাফল্যের রোজ নাম চাই যেন ঘূর্ণাক্ষরেও একটা ব্যর্থতার কালির ছিটে না লাগে, সেটুকুই খেয়াল রেখেছি মাত্র। জানি তোমার মনে একরাশ ঘৃণা ছাড়া আর কিছুই নেই আমার জন্য। হয়তো সে ঘৃণারও যোগ্য নই আমি। অনিমেষ কিছু না বলেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে চুপটি করে। বৃষ্টিলেখা কিছুক্ষণ চুপ থাকার পরে কফিতে চুমুক দেয়। আর এই কফি প্রসঙ্গেই কত পুরনো কথা স্মৃতির দরজায় কড়া নাড়ে। সেই প্রথম আলাপের পর বেশ কিছুদিন কেটে গেছে। টুকটাক লাইব্রেরি, ক্যান্টিন, খেলার মাঠের ধারে দেখা হয়েছে অনিমেষের সাথে। কথা হয়েছে বিক্ষিপ্তভাবে। পরিবর্তন বলতে শুধু দুজনের মাঝেই আপনি ততদিনে হয়েছে তুমি। এরপর এলো সেই কলেজের ক্রিকেট প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগের টিমের মধ্যে 1 মাসব্যাপী ময়দানি লড়াই। আজও মনে আছে, ফাইনাল ছিল ম্যাথস আর জিওলজির মধ্যে। 3 উইকেট পড়ে যাওয়ার পরে কোঁকড়ানো চুল ছেলেটা মাঠে নেমেছিল কলার উঁচু করেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর শেষ অবধি টিকে থেকে জিতিয়ে ফিরেছিল ম্যাথস টিমকে। আর সকলের অলক্ষ্যে জিতেছিল একজনের মন, বৃষ্টি। সকলের বৃষ্টিলেখা সেন সেদিন দেখেছিল অনিমেষের হার নামানো একটা অদম্য জেদ, যা ওকে মুগ্ধ করেছিল। কনগ্রাটস। পরের দিন লাইব্রেরির বারান্দায় নিজেই কথা বলেছিল বৃষ্টিলেখা। ধন্যবাদ, তবে আমাকে রজত সাপোর্ট না দিলে জিতে পারতাম না। শুকনো ধন্যবাদ? কিছু খাওয়াবেন না? এর জন্য খাওয়া? আচ্ছা বলো, কি খাবে? অনিমেষ হাসতে থাকে। কফি, একটা বড় কফি মাগ ভর্তি করে। এতটা কফি? কফি সে তো এমনিই খাওয়া যায়। চলো এক্ষুনি। এখন? বিশুদার দোকানে? ও তো সব এমনি কাপ, ছোট ছোট। না চলো, নিয়ে যাচ্ছি কাছেই একটা জায়গায়, ঘণ্টাখানেকের মধ্যে ফেরত এসে যাব। সেই প্রথম একসাথে কোথাও যাওয়া। গন্তব্য দুটো মোড় ছাড়িয়েই এক পুরনো কফি শপ। বাইরে থেকে ভীষণভাবে চোখে না পড়ার মতো হলেও ভিতরটা বেশ সাজানো। বেশি ভিড়ভাট্টাও নেই। মোটের উপর বৃষ্টিলেখার খারাপ লাগলো না। অনিলদা, বড় কফি মাগ ভর্তি করে একটা কফি, চট জলদি দাও। অনিমেষ উচ্চস্বরে এমনভাবে বৃষ্টিলেখার দিকে তাকিয়ে ওরই দেওয়া বিবরণ মতো কফির অর্ডার দিচ্ছিল যে হাসতে শুরু করলো। একটা কেন? দেখতে থাকো, আমার চয়েস অনিলদা জানে। বেশ, আচ্ছা। যারা অঙ্ক করে তারা ভাবতাম ভীষণ গম্ভীর হয়, তুমি তো মোটেই সেরকম নাও। উপরন্তু আবার নাকি কবিতা লেখো। বাপরে বাপ, কি অদ্ভুত কম্বিনেশন। ভুল জানতে, গম্ভীর হয়ে কি কাউকে ভালোবাসা যায়? অঙ্ককে তো আমি ভালোবাসি, কবিতা তো অবসর যাপন। হ্যাঁ হ্যাঁ জানি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমার একটা কবিতা কিন্তু এখনও পাওনা রয়ে গেছে। কফি আসতে তো একটু সময় লাগবে এখনও। ওরকম কিছু না, প্রথম দ্বিতীয়। বেশ, শোনাচ্ছি একটা পুঁচকে কবিতা। হাসবে না কিন্তু। হাসতে হাসতে বলে অনিমেষ। তারপরে গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করে। নীলাভ যাতনা, কলমে ধ্রুবতারার নীলকণ্ঠ পাখি। নীল সমুদ্রের তীরে বসে আমি আজও, না করেনি সে কোথাও আমার খোঁজও। হাতে নীল খামে ভরা স্বপ্নমাখা এলোমেলো চিঠি। স্বপ্নগুলো আজও উঠতে চাই খুলে বজ্রমুঠি।
অভিমানেরা আজ বিদায় লগ্নে এ বসুন্ধরায়, নশ্বরের শরীর নীলিমায় নীল হওয়ার প্রতীক্ষায়। নীল ধ্রুবতারা তবু যদি একবার কাছে ডাকে, আজও ভরিয়ে দেব এক আকাশ ভালোবাসায় তাকে। বাহ, কি দারুণ! মুগ্ধ বৃষ্টিলেখা অস্পষ্ট বলে ওঠে। তাই চলবে, দৌড়বে। অনিমেষ হাসতে থাকে, মুখে চোখে লজ্জার ছাপ স্পষ্ট। আর বৃষ্টিলেখার অপলক দৃষ্টি অনিমেষের গভীরতা মেপে চলে অবিশ্রান্ত নাবিকের মতো। ইতিমধ্যে কফি এসে পড়ে আর একটা মাটির বড় ভাঁড়ে ধুমায়িত চা। বৃষ্টিলেখার সপ্রশ্ন চোখের দিকে তাকিয়ে অনিমেষ বলে ওঠে, আমি আদ্যন্ত চা প্রেমী, সেটাও ওই ভাঁড়ের মাটির গন্ধমাখা চায়ের। তোমার জীবনে চতুর্থ স্লটও তো বুকড। অঙ্ক, ক্রিকেট, কবিতা, ভাঁড়ে চা। কোনো মেয়েই তোমার কপালে জুটবে না। বৃষ্টিলেখার কথায় দুজনেই হেসে ওঠে। তোমার প্ল্যান কি কলেজের পরে? অঙ্ক না করে কবিতাও তো লিখতে পারো সারা জীবন। প্ল্যান খুব সাধারণ। একটা স্কুলে বছরের পর বছর ধরে শত সহস্র ছাত্রদের অঙ্ককে ভালোবাসতে শেখানো। বইয়ের গতে বাঁধা অঙ্কের বাইরে টেবিলে কষে অঙ্ক করতে দেব নানা বাস্তব উদাহরণ থেকে, যাতে ছাত্ররা অঙ্ককে আত্মীকরণ করে, ভালোবাসে, সিলেবাস শেষ করার পিছনে না ছুটে। আর কি বললে? কবিতা? এ সমাজ আজও এতটা অগ্রসর হয়নি যে কবিতা লিখে একটা মধ্যবিত্ত সংসারের পেট চলবে। তারপর আরও কিছুক্ষণ সময় কাটিয়ে ওরা কলেজে ফিরেছিল। এতগুলো বছর অতিক্রান্ত, কত শত নামি দামি জায়গায় কফিতে রসনাতৃপ্তি হয়েছে। তবু আজও ওই ভীষণ ছাপোষা কফি শপের ভীষণ সাধারণ কফি মাগে কফির স্বাদটা ভুলতে পারেনি বৃষ্টিলেখা। ওই কফিটা যে একমাথা কোঁকড়ানো চুলের ছেলেটাকে অনিমেষ সান্যাল থেকে অনি করে তুলেছিল বৃষ্টিলেখার কাছে। তুমি চাইলে বাড়ি গিয়ে রেস্ট নিতে পারো। অগোছালো যদিও, একটু অসুবিধা হবে, তবে ক্লান্তিটা কেটে যাবে। এখানে যা হওয়া তা তো হবেই। অনিমেষ, তুমি নিজেও জানো না কি বলছো। বৃষ্টিলেখা চোখে মুখে একরাশ বিস্ময়। যে সম্পর্কটা থেকে এতগুলো বছর হলো মুক্ত হয়ে গেছো, তাতে আর নিজেকে খামোকা বেঁধো না। সফল মোটিভেশনাল স্পিকার বৃষ্টিলেখা সেনকে চেনে না এমন মানুষ দেশে কমই আছে। মিডিয়া জানতে পারলে তার এখানে এরকম একজন ব্যর্থ প্রাইভেট টিউটরের সাথে থাকাটা হয়তো তার জনপ্রিয়তার ক্ষেত্রেও অসুবিধা সৃষ্টি করবে। তুমি আজও একই রয়ে গেলে অনি। হ্যাঁ, আমি পাল্টাই না বৃষ্টি। বৃষ্টিলেখা চুপ করে যায়। সেতারের একটা তার ছিঁড়ে গেলেই আর সুর ধরে না ঠিক মতো। ছোটবেলায় দিদুনের কাছে শোনা কথাটা ভীষণ মনে হতে লাগলো। কিন্তু একটু সুখে থাকতে চাওয়া কি খুব দোষের? সেদিনের পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টিলেখা কি শুধুই স্বার্থপরতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিল? নিজের মনেই আজও একবার প্রশ্ন করে নিজের অন্তরাত্মাকে। খুব দ্রুতই অনিমেষ সান্যাল আর বৃষ্টিলেখা সেন হয়ে উঠেছিল কলেজের অলিন্দের আনাচে কানাচে বহুল চর্চিত জুটি, অনি আর বৃষ্টি। দুজনের মাঝে এত কথা, এত স্বপ্ন, এত পরিকল্পনা। একটা গোটা দিনে 24টা ঘন্টাও খুব কম মনে হতো দুজনের কাছে। বৃষ্টি মুগ্ধ হয়ে দেখত যে একটা ছেলে সদ্য ক্রিকেট খেলে উঠেই কি অনায়াসে কবিতা লিখে ফেলতো ওর জন্য। অনিমেষের অদম্য জীবনী শক্তি, এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য আর হৃদয়ের অন্তঃস্থল থেকে কথা বলার সৎসাহস বৃষ্টিকে প্রতিনিয়ত ভাসিয়ে নিয়ে যেত ভালোবাসার সুখসাগরে, নতুন নতুনভাবে। কলেজের গণ্ডি পার হওয়ার পরে অনি সরকারি স্কুলে শিক্ষকতার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। পাশাপাশি অঙ্কের প্রাইভেট টিউশন তো চলতেই থাকে। আর বৃষ্টি 3 মাসের একটা আর্টিকেলশিপ করার পরে একটা ইংরেজি দৈনিকে চাকরি পায়। মূলত বৃষ্টির জোড়াজুড়ি, সবটা সামলে নেওয়ার প্রতিশ্রুতি আর কিছুটা অনির খুব শীঘ্রই সরকারি স্কুলে চাকরিটা হয়ে যাওয়ার ভরসায় বছর না ঘুরতেই 4 হাত এক হয়। তারপর একদিকে সকাল সন্ধে অনিমেষের ছাত্র পড়ানো, নিজেকে তৈরি করা আর সজাগ দৃষ্টি রেখে চলা কবে বেরোবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেদিকে। অন্যদিকে বৃষ্টির ক্রমবর্ধমান কাজের চাপ, ফিরে এসে ঘরের কাজ, সব মিলেমিশে একটা সংসারের জন্ম নিল। আর সংসার জন্মের যে রাজস্ব যজ্ঞে কখন জানি অজান্তে আহুতি দিল সযত্নে লালিত স্বপ্নগুলোর। অভিমানের পাহাড়ে চাপা পড়ে একটু একটু করে শ্বাসরুদ্ধ হতে লাগলো কবিতারা। তার মাঝেই বৃষ্টির কোল আলো করে এলো ওদের একমাত্র ছেলে অভিমন্যু। মনে হলো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। দরকার ছিল একটা নিশ্চিন্ত চাকরির, কিন্তু বিধি বাম।
সরকার বদল হলো, তবে সরকারি ফাইলের গিঁট একই রকম রয়ে গেল। রোজই শোনা যেতে লাগলো এইবার নিয়োগ হবে, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতীর আশায় জল ঢেলে আদতে কিছুই হয়নি। হয়েছে শুধু বিভিন্ন রঙের মানুষের মধ্যে চাপানুতোর, মিছিল, হরতাল, প্রতিশ্রুতি, আর একটা বয়সী মানুষের অপূর্ণ স্বপ্ন বুকে নেই ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া। একদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, অন্যদিকে সদ্যজাত বাচ্চার খরচা, অথচ ভরসা বৃষ্টির বেসরকারি চাকরি আর অনেক ছাত্র পড়ানো। সব মিলিয়ে এক চরম টালমাটাল অবস্থা। এর মাঝেই পুনের চাকরির প্রস্তাবটা যখন আসে, তখন তিনটে সুস্থ ভবিষ্যতের কথা ভেবেই প্রত্যাখ্যান করার মতো অবস্থায় ছিল না বৃষ্টি। কিন্তু অনি, ও কিছুতেই যেতে চাইল না। ওখানে গেলে ছাত্র পড়ানো সবটাই বন্ধ হয়ে যাবে, আর তাছাড়া নিজের ভিটে ছেড়ে গিয়ে করবেই বা কী? কি অদ্ভুত সব যুক্তি সেদিন অনিমেষ পেশ করেছিল নিজের পক্ষে। এই অনিমেষটা বৃষ্টির সেই কলেজের অনিমেষের থেকে অনেকটা আলাদা ছিল। চিনতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিছুটা বাধ্য হয়ে, কিছুটা একরোকা হয়েই বৃষ্টি সেদিন জীবন সমুদ্রে নাও ভাসিয়েছিল, সবটুকু পিছুটান পিছে রেখে। ভেবেছিল কিছু সময় গেলে অনিমেষ সবটা বুঝে ঠিক ফিরে আসবে ওর কাছে। তারপর দুজন মিলে সংসারটা সাজাবে মনের মতো করে। ছোট্ট অভিমন্যু হবে যার প্রাণকেন্দ্র। কিন্তু তার বদলে মাস কয়েক পরে এক বিকেলে এসেছিল অনিমেষের দস্তখত করা ডিভোর্সের নোটিশ। সেই রাতটা আজও ভোলেনি বৃষ্টি। অভিমানী, আত্মসম্মানী, বিস্ময়াবিষ্ট, রক্তাক্ত বৃষ্টি সারাটা রাত বাঁধ ভাঙা তিস্তায় ভেসেছিল। না, কেউ তা জানে না। ওর আত্মমর্যাদাবোধ কাউকে জানতে দেয়নি। চুপচাপ সই করে পরের দিনের ডাকেই ফেরত পাঠিয়ে দিয়েছিল। তারপর বহু সময় অতিক্রান্ত হয়েছে। চাকরি ছেড়ে আস্তে আস্তে পাবলিক স্পিকার হয়ে উঠেছে। সেখান থেকে ধীরে ধীরে বিভিন্ন কর্পোরেট সংস্থায় মোটিভেশনাল স্পিকার হিসেবে আমন্ত্রণ আসতে শুরু করে। এক অন্য জগৎ। মিস্টার সান্যাল, আমি ইন্সপেক্টর দেববর্মন। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছে, তবে কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। আসুন, ততক্ষণে বরং ওই ওয়ার্ডে ভর্তি রয়েছে একজনের সাথে আলাপ করিয়ে দিই বলে হাঁটতে শুরু করলেন ইন্সপেক্টর। পিছন পিছন অনি আর বৃষ্টি দুজনেই চলতে শুরু করলো। পৌঁছে দেখলো একটা মেয়ে শুয়ে, সারা শরীরে চোট ও সদ্য চিকিৎসার চিহ্ন সুস্পষ্ট। অভিমন্যুর বাবা মা। ইন্সপেক্টর বলতেই মেয়েটা একদৃষ্টে তাকিয়ে রইল ওদের দিকে। এর নাম আয়েশা, অভিমন্যুর সাথেই ছিল। অনিমেষ আর বৃষ্টি কী বলবে কিছুই ভেবে পায় না। মেয়েটি ক্ষীণ স্বরে বলতে শুরু করে, অভি আপনাদের কথা খুব বলতো। ওর ভীষণ ইচ্ছে হয় আরও একটা বার ওর বাবা মাকে একসাথে রাখার। ভিতরে ভিতরে ভীষণ রকম একা ছিল ও। ওর সাথে আমার আলাপের যোগসূত্র রানীকুঠের বোর্ডিং। সরকারের হাতে আমাদের নিপীড়নের কাহিনী ওকে আমার মতোই কষ্ট দিত, অস্থির করত। বলতো, যে সমাজে নিশ্চিত উপার্জনের একটা সুরাহার অভাবে কোনো বাচ্চা তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সে সমাজে পরিবর্তন আবশ্যিক। আমাদের জীবনযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনের বিপ্লবী মন্ত্রে দীক্ষা নিয়েছিল আমার সাথেই। একটু থেমে হাঁপড়ের মতো শ্বাস নিয়ে মেয়েটি আবার শুরু করে, অভি বাঁচবে কিনা জানি না, 4টে গুলি লেগেছে। আর অভি বিনা আমিও এক অর্থে মৃতই। আমার শরীরটা হয়তো দেশদ্রোহিতার অপরাধে জেলের কোনো অন্ধকার কুঠুরিতে একটু একটু করে পচবে, নয়তো কোনো এক এনকাউন্টারের শিকার হবে। কিন্তু পরিবর্তন আসবেই, সাম্যবাদের জয় হবেই এ চক্রব্যূহ ভেঙে। আয়েশা, সমাজে পরিবর্তন সৃষ্টিমূলক কাজের মাধ্যমেও আনা যায়। আসলে কিছু আপাতদৃষ্টিতে সমস্যাকে আদর্শের মোড়কে পেশ করে ধ্বংসাত্মক কাজের জন্য আমজনতার মাথা খাওয়া যতটা সহজ, সৃজনশীল কাজের মধ্য দিয়ে তা বড্ড কঠিন। তবে এরকম স্বার্থান্বেষী মানুষ ও তাদের অভিপ্রায় বেশি দিন স্থায়ী হবে না, ধ্বংস হবেই। অভিমন্যু, আপনি দুজন তো কমলেন লিস্ট থেকে। এভাবেই বাকিরাও আস্তে আস্তে হাতে আসবে। আয়েশাকে মাঝপথেই থামিয়ে ইন্সপেক্টর বলে ওঠেন, অফিসার, আপনার সব কথা ঠিক। এরা যা করছে তা দেশের বিরুদ্ধাচার। শুধু এটুকুই জানতে ইচ্ছে করছে যে এদেরকে কি গুলি না চালিয়ে অ্যারেস্ট করে সংশোধনালয়ে পাঠানোর ব্যবস্থা আমাদের দেশের আইন করতে পারে না? একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? বৃষ্টিলেখা ধরা গলায় বলে ওঠেন, ম্যাডাম, আমরা কিন্তু গুলি প্রথমে চালাইনি। আমাদের কাছে খবর ছিল বেশ কদিন আগে থেকেই যে ওই এলাকায় কিছু একটা গড়বড় চলছে।
সমস্ত খবর নিয়ে চারদিক ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বললে আমাদের উপরে গুলি চালাতে শুরু করে। তখন নিজেদের নিরাপত্তার সাথেই ফায়ারিং করতে বাধ্য হই। ধরতে পারলে তো সুবিধা আমাদেরই, মাস্টার মাইন্ড খুঁজে বের করতে। ইন্সপেক্টর বললেন, আপনারা এদিকে আসুন, ডাক্তারবাবু ডাকছেন। ওদিক থেকে একজন নার্স এসে বলতেই অনি, বৃষ্টি আর বাকিরাও দ্রুত পায়ে বেরিয়ে গেল এখান থেকে। ডাক্তারের কাছে যেতেই উনি ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বললেন, অফিসার, আই অ্যাম সরি, অভিমন্যু ইজ নো মোর। বৃষ্টি স্থানুবৎ, দু চোখে অঝরে বাড়িধারা। অনি বিড়বিড় করে বলে উঠল, আমার পরাজয় আজ সম্পূর্ণ হলো। ইন্সপেক্টর বলতে লাগলেন, মিস্টার ও মিসেস সান্যাল, একটু যদি ছোট থেকে খেয়াল রাখতেন তবে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। আপনাদের অবহেলা, নিত্যকার অশান্তি, সর্বোপরি বিচ্ছেদ ও ওকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেওয়া সবটা মিলেমিশে ওর মনের উপর ভীষণ ঝড় বয়ে গেছে প্রতি মুহূর্তে, যার ফলস্বরূপ এই বিপথগামিতা। নিজেদের জেদের মূল্য আজ একটা তাজা প্রাণ। বেঁচে থাকলেও সারাটা জীবন জেলের ঘানি টানতেই হতো দেশদ্রোহিতার দায়ে। যাকগে, আমরা বডিটা নিয়ে যাব পোস্টমর্টেমের জন্য, তারপর বডি পাবেন। যান, বাড়ি যান। নিকষ কালো আঁধারের চেয়েও গভীরে নৈশব্দের মাঝে কিংকর্ত বিমূঢ় বৃষ্টি আর অনি আরও কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকার পরে ক্লান্ত শ্রান্ত শরীরটাকে টেনে নিয়ে চলে গাড়ির দিকে। গাড়ি ছুটে চলে বাড়ির দিকে। কনকনে উত্তরে হাওয়া সদ্য সন্তান হারানো দুটো মানুষের বুকের ভিতরে জ্বলতে থাকা আগুনের ফুলকি ছড়ায় সমগ্র শরীর মন জুড়ে। বৃষ্টি সমস্ত মান অভিমান বেড়াজাল টপকে অঝোর বাড়িধারায় অনিমেষের কাঁধ ভেজাতে থাকে। আর অনিমেষ আপন মনে বিড়বিড় করতে থাকে অভিমন্যুকে শেখানো ওর প্রথম কবিতাটা। দেখতে দেখতে অনেকটা পথ পেরোলাম, চড়াই উতরাই, খানাখন্দ, পাহাড়ে, সমুদ্র, আরও সব। প্রগতির পথে নিরাশার চোরাবালি অনেক দেখলাম। শ্রেষ্ঠত্বের পিরামিডে চড়ার লক্ষ্যে জীবন্ত মমি হয়েছে সব। দোদুল্যমান ভাগ্যের মরীচিকা করেছে নিঃস্ব অবিরাম। রইল অঙ্গীকার সবটা পাল্টে ফেরাবো মরুদ্যানে প্রাণের বৈভব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।